ভোটের ভবিষ্যতে আমি সব্যসাচী যে বড় খবরে চোখ রেখেছিলাম, জাফরাবাদের ঘটনা, হরগোবিন্দ দাস এবং বাবা ছেলের এই যে খুনের ঘটনা, হরগোবিন্দ এবং চন্দন দাসকে খুনের ঘটনা, জাফরাবাদ কাণ্ডে 13 জনের যাবজ্জীবন কারাবাস, যাবজ্জীবন সাজা ঘোষণা, আমৃত্যু থাকতে হবে তাদের জেলে। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছ থেকে আরো আপডেট নেব। অয়ন, আমার ফ্রেন্ড দিয়ে দাও। অয়ন শোনা যাচ্ছে? আমি অয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে অয়ন রয়েছেন একেবারে যেখানে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, আপনাদের মনে থাকবে মুর্শিদাবাদ হিংসার ঘটনায় সেই আবহে বাবা এবং ছেলে তাদেরকে কুপিয়ে খুন করা হয়। যদিও সরকারের তরফে দাবি করা হয়েছিল, পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল ব্যক্তিগত আক্রোশে এই খুন, পরে আদালতেরও পর্যবেক্ষণে ব্যক্তিগত আক্রোশের কথাই বলা হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে 13 জন অভিযুক্ত, 13 জনের মধ্যে কাউকে কাউকে তো রাজ্যের বাইরে গিয়েও পুলিশ খুঁজে এনেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যাবজ্জীবন। আমরা অয়নের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, অয়নের কাছ থেকে আপডেট নেব। অয়ন, প্রথমে বলে রাখা দরকার যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই ক্রাইমটা কিন্তু আদালতে আসবে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ অথবা সরকারি কৌঁসুলি তার তরফ থেকে শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি, অথবা বলা ভালো যে তার তরফ থেকে শেষ পর্যন্ত প্রমাণ করা যায়নি, অথবা বলা ভালো যে জাজ এই যুক্তিতে খুব একটা কনভিন্সড হননি। সরকারি কৌঁসুলির তরফ থেকে কি বলা হয়েছিল? বলা হয়েছিল এরা হচ্ছে সমাজের কলঙ্ক, এদেরকে যদি কম সাজা দেওয়া হয় তাহলে এরা আবার সমাজে ফিরবে, এবং তারপরে এদের দেখে আরও অন্তত 10টা গোষ্ঠী তারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে, তাদেরকে পরোক্ষে এনকারেজ করা হবে যদি এদের মৃত্যুদণ্ড না হয়। এক্ষেত্রে এদের প্রত্যেককে যাবজ্জীবন জেলের ভেতর রেখে দেওয়া হলো। তাদের নিঃসন্দেহে এরা আর নতুন করে সমাজে বেরিয়ে সমাজকে কলুষিত করা, বাকিদেরকে মোটিভেট করা এটা করতে পারছে না বলে এখানে যিনি ডিফেন্স পক্ষের কাউন্সিল তিনি মনে করছেন, তিনি এমনটাই জানাচ্ছেন। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারপতি অমিত মুখোপাধ্যায় তিনি যেটা মনে করেছেন সেটা হচ্ছে যারা এখানে কনভিক্টেড তাদের প্রত্যেকের এই মুহূর্তে বাড়িতে অন্তত 4 জনের তাদের বাড়িতে বাবা নেই, তারা পরিবারের একমাত্র রোজগারের সদস্য। যদিও তারা আজীবন জেলের মধ্যেই থাকবেন, তা সত্ত্বেও তাদের ক্ষেত্রে কোনো একটা জায়গাতে কিছু কনসিডারেশন কাজ করেছে। তার পাশাপাশি এরকমও যুক্তি উঠেছিল যেখানে ডিফেন্স কাউন্সিল, এ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, ডিফেন্স কাউন্সিল বলছেন আরজিকর কাণ্ডে দেখলাম আদালতের বাইরে একটা ট্রায়াল চলছে, একটা মিডিয়া ট্রায়াল চলছে। ভাবখানা এমন ছিল যে বিচারক ফাঁসি না দিলে যেন পাবলিক সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দিয়ে দেবে। এখানে কোথাও না কোথাও আদালতের মধ্যে আবেগ তার অনুপাতে যুক্তি অনেক বেশি কাজ করে। এটা বারবার গতকাল অর্থাৎ যেদিনকে এরা দোষী সাব্যস্ত হয় এবং আজ যেদিন এদের ভার্ডিক্ট হলো, এই দুদিনই একটানা ডিফেন্স কাউন্সিল আবু বাক্কার তিনি কিন্তু আদালতে বলে গেছেন। শেষ পর্যন্ত বিচারকের মনে হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়, কিন্তু এরা সমাজে ঘোরাফেরা করলে আজ থেকে 13 বছর বাদেও যদি সমাজে ঘোরাফেরা করে তাহলে সেক্ষেত্রে সমাজের ক্ষতি হতে পারে, সমাজের ভাবমূর্তি কালিমালিপ্ত হতে পারে, সমাজ নতুন করে অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে মোটিভেট হতে পারে। সেই জন্য তিনি কিন্তু একবারে ভারসাম্যমূলক একটি জাজমেন্ট দিয়েছেন বলে অভিজ্ঞ আইনজ্ঞ মহল মনে করছে। যেখানে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এটা প্রুফ না হওয়া, অর্থাৎ দীর্ঘমেয়াদী চক্রান্ত, অনেক দিন ধরে ঠান্ডা মাথায় নিপুণ ষড়যন্ত্রের মাধ্যমে একেবারে হাড় হিমস্রোত বইয়ে দেওয়া খুন, সেটা পর্যায়ে এই হত্যাকাণ্ড পড়ছে না বলে মনে করেছেন বিচারক, এবং ঠিক সেই কারণে তিনি এই 13 জনকে আজীবন কারাবাসের দণ্ড দিয়েছেন। একদমই। এবং এই জায়গায় দাঁড়িয়ে অয়ন যেরকম জানাচ্ছিল যে আজীবন কারাদণ্ড এই 13 জনকে, যে আবহ আপনার মনে থাকবে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই মুর্শিদাবাদের আবহে এই 2 বাবা এবং ছেলেকে যখন খুন করা হলো, কুপিয়ে খুন করা হলো, ঠিক এই জায়গায় রাজনৈতিক পারদ কিন্তু চড়চড় করে উঠেছিল, যেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সরকারের তরফে যে ভূমিকা, যেখানে পুলিশ একেবারে খুঁজে খুঁজে এই 13 জন অভিযুক্তকে বের করে
করেছে, ভিন রাজ্যে গিয়েও পাকড়াও করে আনা হয়েছে এবং রাজ্যের তরফেও কড়া সওয়াল করা হয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অয়ন যেরকম বলছিল যে কোথাও গিয়ে ফাঁসির একটা বিষয় সামনে এসেছিল, ফাঁসির আবেদন সামনে এসেছিল, কিন্তু আমরা জানি বিরলের মধ্যে বিরলতম ঘটনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার প্রেক্ষিতে সর্বোচ্চ সাজা, যেখানে আমৃত্যু কারাবাসের বিষয়, সেটাই সামনে এসেছে। ইনজামুল হক সহ জিয়াউল হক, এরকম মোট 13 জনের নাম সামনে এসেছিল। ফেকারুল শেখ, প্রত্যেকের নামই আপনাদের সামনে রাখছি আমরা। এই জায়গায় দাঁড়িয়েই গোটা বিষয়টায় এখনো পর্যন্ত এই 13 জনকে সাজা দেওয়া হয়েছে। আবারও বলছি, রাজ্যের তরফে জানানো হয়েছিল, পুলিশের তরফে জানানো হয়েছিল যে এই যে অভিযুক্তরা হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে খুন করেছিল তা ব্যক্তিগত আক্রোশে। দাস মহোদয়, তার সহধর্মিণী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃসমা, তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন। আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, পরিবারও অপেক্ষা করছিল, কারণ আমরা ডে 1 থেকে এই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই করেছি। এই পরিবার বিরোধী দলনেতার উপরে, ভারতীয় জনতা পার্টির উপরে, সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন। আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি, প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি, আমরা এই জাজমেন্টে খুশি নই, তাই তো মা? আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো, এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার, সেই লয়ারদেরকেই উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল। তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে 13 জনকে সমান দোষে দুষ্ট করেছেন, অথচ উনার পরিবার সহ উইটনেসরা 3 জনকে চিহ্নিত করে দিয়েছিলেন, যারা প্রথম এই হত্যালীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন 3 জন। এবং এই 3 জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়।
উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2বার 4বার করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এই রকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হজরত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এই নামগুলো এই জন্য পড়লাম, কুখ্যাত জঙ্গিদেরও চিনে রাখা দরকার রয়েছে, সেই কারণে এই নামগুলো আমি পড়লাম। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব এবং নিশ্চিতভাবে সময় যাবে, কিন্তু আমরা এই বিশেষ করে এই নরখাদকদের আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। আমরা আজকের রায় খুশি নয়, স্বাগত জানাতে পারছি না। কিন্তু পুলিশ খুশি, পুলিশ বলেছে আমরা এই ঘটনায় সন্তুষ্ট, তার কারণ পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে, পুলিশ যথাসময়ে চার্জশিট দেয় এবং পুলিশ কোনো সাক্ষ্য রাখতে পারেনি বলে 13 জনের যাবজ্জীবন হলো। আপনি বলবেন মা। আদালত থেকে বলা হয়েছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক কারণ নেই, শুধুমাত্রই রাজনৈতিক কোনো রং নেই, শুধুমাত্রই একটা পার্সোনাল এনমিটির জন্য। না, রাজনীতির রং নেই তো, ধর্ম কারণ। এরা বামপন্থী পরিবার, বাড়িতে ঢুকে খুন করে দিয়েছে। 72-75 বছরের হরগোবিন্দ মৃৎশিল্পী ছিলেন, মা দুর্গার মূর্তি বানাতেন, মৃৎশিল্পী ছিলেন, ঠাকুরের বিভিন্ন মূর্তি ইত্যাদি বানাতেন ওদের পরিবার। ওই জন্য মেরেছে, হিন্দু বলে মেরেছে। বাড়িতে ঢুকে মেরেছে কারণ, তার কারণ উনি অনেকবার বলেছেন, আপনারা সবাই জানেন। এবং উনি ওনার ছোট্ট বক্তব্য রাখবেন, ওনার প্রেসার হাই আছে, খুব চিন্তিত ছিলেন কাল থেকে। এনারা ফাঁসি চান, উনি সংক্ষেপে বলবেন। আমি তার আগে বলি, কেবলমাত্র হিন্দু বলে মারা হয়েছে। মমতা ব্যানার্জি এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে খেপিয়েছিলেন। এই 13 জন যেমন দায়ী, এদেরকে খেপিয়ে রাস্তায় যারা নামিয়েছিলেন, জীবন থাকতে ওয়াকফ চালু করতে দেব না। মমতা ব্যানার্জির 25টা বক্তব্য রয়েছে, সিদ্দিকুল্লাহর 100টা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে। এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল। এবারে খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে, এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে, স্বামী হারিয়েছে। অতএব পুলিশ এই মামলাটাকে নষ্ট করেছে এবং কামদুনির মতো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবেন।
ওরা যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যাবে। কামদুনির মতো 15টা পিপি চেঞ্জ হবে, ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এদের 1-1 জন জেল পাবে, 11 জন বেরিয়ে যাবে। এটা পুলিশের কমপ্লিটলি কনস্পিরেসি। এবং বারে বারে উইটনেসরা বলেছেন এই লোক বাড়িতে ঢুকেছিল তরোয়াল নিয়ে, আর ওরা সঙ্গে ছিল, মার করেছিল। 3 জনকে ফাঁসি দিন, চিহ্নিত 3 জনকে, সেই 3 জনকে ফাঁসি দিন, বাকিদের যাবজ্জীবন দিন, বাকিরাও ছিল সঙ্গে। পুলিশ আলাদা করে সেগ্রিগেট করেনি। পুলিশ সব সময় চেয়েছে যাতে এদের 5 বছর 10 বছর কিছু একটা জেল টেল হয়ে যায়। তারপরে তো হাইকোর্ট আছে, আসবেন, যেতেই পারেন, নো প্রবলেম। আপনারা কামদুনির কেসে দেখবেন যারা ফাঁসির সাজা বারাসত কোর্ট দিয়েছিল তাদেরকে 15টা পিপি চেঞ্জ করে, আমি অপরাজিতা বিলে যেদিন বলছিলাম স্পিকারকে দিয়ে বাধা দিচ্ছিল, দেখবেন ওটা আছে আপনাদের কাছে। ঠিক একই জিনিস করবে। এই কারণে পশ্চিমবঙ্গে কোনো খুনি সে ধর্মীয় উন্মত্ততায় খুন করে থাকতে পারে, অথবা বোনেদের কন্যাদেরকে ধর্ষণ করে খুন করে থাকতে পারে, কারোরই কোনো পানিশমেন্ট হয় না। তাই উৎসাহিত হয়, ঘরে খেতাম জেলে খাবো, শাহজাহানের মতো মোবাইল ফোন ব্যবহার করব। তারা জানে যে তৃণমূলের আমলে এই বিশেষ ক্যাটাগরির গুন্ডাদের, জঙ্গিদের জেলও নিরাপদ আশ্রয়। আমি একটু আহতদের দেখতে যাচ্ছি। মা, আপনি বলবেন এই রায়, আপনি বলুন। হ্যালো, আপনি এই রায় নিয়ে আপনি যেটা আমাকে বলছেন সেটা একটু, যে কী চান আপনি, এটাতে আপনি খুশি কি না? যাবজ্জীবন জেল হয়েছে, হ্যাঁ, পুলিশে যে বললে কি আপনি কি চাইছেন এদের? আমি তো ফাঁসি চাই, বলে দেন। আমি ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করবে, এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে খাচ্ছি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়োল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। আমার স্বামীকে লাককে একবারে একটা পাথর ছুড়লে, পাথর দিয়ে কেটে লাক ফেটে গেল। তারপরে আমার এখানে মেলে পাথর ছুঁড়ে একবারে, আর দরজা তো কেটে ফেলিয়ে দিলে, একবারে কিচ্ছু ছিল না। মমতা যাবে বলে যে রেতে বলে রাতে 1টার সময় পিন কাটা দিয়ে মেরে দুদিকে পাইমান মেরেছে। আপনি ফাঁসি চান, আইনি লড়াই হবে, আমরা আপনার সঙ্গে আছি। মা, আপনার প্রেশার কাল থেকে হাই, আপনি ভালো করে। একটা প্রশ্ন করা যাবে? কেন পুলিশ ওনাকে একটা প্রশ্ন করা যাবে? প্রশ্ন করা যাবে ওনাকে একটু প্রশ্ন করা যাবে? পুলিশও তো বললে কি আমরা ফাঁসি দিব। প্রশ্ন আমি করে দিচ্ছি, আপনি বলুন। বলছিলাম যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিভাবে দেখছেন আপনারা? কি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যেভাবে সরকার চালাচ্ছেন বা আপনাদের উপর যে আক্রমণ, সেটাকে কি আপনারা কিভাবে দেখছেন? কই আমাদের তো পাশে গিয়ে দাঁড়ায়নি মমতা। মানে পুলিশের ভূমিকা নিয়ে বলুন, উনি পুলিশ মন্ত্রী, তো পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট কি সন্তুষ্ট না বলুন। না, ওরা ফাঁসি চাই করতে বললে যাওয়া ফেরা কোন কি হচ্ছে। আমরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি হ্যাঁ দিতে, হ্যাঁ? হ্যাঁ বলেছে ফাঁসি দিয়ে আমরা দেবো। ওনার পুলিশ আধিকারিকরা বাড়িতে গিয়ে বলে এসেছিল ফাঁসি দেবো। শমশেরগঞ্জে বাবা ছেলের ঘটনায় 13 জনেরই যাবজ্জীবন কারাদণ্ড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিবার শুভেন্দু অধিকারীর পাশে বসে দিয়ে বললেন যে তারা ফাঁসি চেয়েছিলেন। আইনজীবীর বক্তব্য রয়েছে আমাদের কাছে, কি বলছেন তিনি শোনাব। এরা যদি আবার কোনোদিন সমাজের মূল স্রোতে ফিরে আসে, অথবা এদের যদি মৃদু শাস্তি হয়, তাহলে সমাজের ক্ষেত্রে একটা ব্যাড প্রেসিডেন্ট তৈরি হবে। একদম। আপনি সেটা নিয়ে আপনার লড়লেন, আমরা 2 ঘন্টা লড়তে দেখলাম, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জাজমেন্ট পেলেন না, কি বলবেন? দেখুন, আমাদের কাছে 2টো অপশন খোলা ছিল, একটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট আর একটা হচ্ছে ডেথ সেন্টেন্স। তো আমরা এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এই জন্য বলতে চেয়েছি পুনাওয়ালা জাজমেন্টটা সামনে দিয়ে, যে পুনাওয়ালা জাজমেন্টে মব লিঞ্চিংকে খুব সিরিয়াসলি নিতে বলেছে অনারেবল কোর্ট, এবং সেই জন্য আমরা চেয়েছিলাম। একটু তো খারাপ ডেফিনেটলি লাগছে, কিন্তু আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি, আমরা চেষ্টাটাই করতে পারি। জাজমেন্টটা তো জজ সাহেবকে লিখতে হবে কলমে, এটা উনি যেটা বিচার করেছেন। আমি এখনও জাজমেন্টটা পড়িনি, উনি কোন পার্সপেক্টিভে গেলেন, কারণ আপনারা নিজেরা দেখেছেন আমি 2 ঘন্টা ধরে ওনাদেরকে আপনি বললেন, আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইটস এ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ মব লিঞ্চিং ইজ নট এ সিম্পল ক্রাইম।
তো ওনার মনে হয়েছে যে এদের বয়স বা অন্যান্য যে ফ্যাক্টরগুলো, কারণ একটা ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুটো ফ্যাক্টর একসাথে কাজ করে, একটা মিটিগেটিং, একটা আর একটা অ্যাগ্রেভেটিং। তো অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর আমি সব কিছু বলেছি, মিটিগেটিং ফ্যাক্টর হয়তো উনি মনে করেছেন যে এদের বয়স কম বা কিন্তু জাজমেন্টটা না পড়া পর্যন্ত আমি বুঝতে পারছি না যে কোন দিকে এটা গেছে। ডিসস্যাটিসফ্যাক্টরি অ্যাপিল টু দ্য হায়ার কোর্ট হবে? এবং আমরা এই নিয়ে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, যদি গভর্নমেন্টের হায়ার অথরিটি চান তো আমি ডেফিনেটলি নোট দেবো টু দ্যাট এফেক্ট যে কীভাবে যাওয়া উচিত বা কীভাবে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।